নমস্কার, আমি ডক্টর প্রদীপ খান চলে এসেছি সহজ শেয়ার বাজারের আরেকটি নতুন এপিসোড নিয়ে। প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের বাজার আমাদের বিমর্ষ করেছে বলা যেতে পারে। বাজারে আজকের পতন হয়েছে। একসময় তো নিফটি প্রায় 200 পয়েন্টের কাছাকাছি নিচে নেমে গিয়েছিল, সেখান থেকে দিনের শেষে রিকভার করেছে। সেন্সেক্সের ক্ষেত্রেও তাই। ক্রুড অয়েলের কথা কী বা বলবো, ব্রেন্ট ক্রুডের কথা কী বা বলবো, হরমুজ যে তিমিরে ছিল সেই তিমিরেই রয়েছে। ইরান আমেরিকা নতুন কোনো শান্তি চুক্তির কথা ইতিমধ্যে আসেনি। ফলে ক্রুড অয়েল এবং ব্রেন্ট ফ্ল্যাট, কিন্তু ব্রেন্ট ক্রুড প্রায় $89 প্রতি ব্যারেল ট্রেড করছে, যেটা ভারতবর্ষের জন্য চিন্তার বিষয়। ক্রুড অয়েল সেটা প্রায় $83 কাছাকাছি ট্রেড করছে। আরেকটা চিন্তার কারণ, যেটা আমাদের চিন্তা বাড়িয়ে চলেছে মধ্যবিত্তের কারণে, মধ্যবিত্তদের জন্যে, বাঙালি যারা মধ্যবিত্ত, যারা সোনা কিনতে পছন্দ করেন, সোনা কিন্তু ক্রমাগত তার শক্তি বৃদ্ধি করে চলেছে। এখনো লাস্ট ডেটা পাওয়া অব্দি আজও সোনা প্রায় 1.2% উত্থান নিয়ে ট্রেড করছিল, রূপো প্রায় 2%-এর কাছাকাছি উত্থান নিয়ে ট্রেড করছিল। সুতরাং এই মুহূর্তে সোনা আমাদের কোনো রিলিফ দিতে পারছে না, তেল আমাদের কোনো রিলিফ দিতে পারছে না, তার ফলে বাজার হতাশ হয়ে রয়েছে। তবে সকালে আজকে যে বাজারে পতন দেখলেন, তার পেছনে একটা আশঙ্কা কাজ করছিল যে আমেরিকার যে সিপিআই ইনফ্লেশন বা হেড সিপিআই ইনফ্লেশন, সেই কনজিউমার প্রাইস ইন্ডেক্স ইনফ্লেশন, সেটা 3.5 ছাড়িয়ে গেলে কি হবে সেটা নিয়ে চিন্তায় মানুষজন ছিলেন। এই আশঙ্কা ছিল যদি ইনফ্লেশন আমেরিকাতে অর্থাৎ সিপিআই ইনফ্লেশন বেড়ে যায়, সেক্ষেত্রে ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টার্সরা তারা ভারতবর্ষে সমস্ত শেয়ার বিক্রি করে দিয়ে সেখানে গিয়ে বন্ডে বিনিয়োগ করা শুরু করবে। যদিও সেটা আদপে হয়নি। আমেরিকাতে ইনফ্লেশন কমেছে 3.4%, অর্থাৎ প্রত্যাশার তুলনায় কম এসেছে। সেইটা কিছুটা হলেও রিলিফ দিয়েছে সাধারণ বিনিয়োগকারীদের, কিন্তু এর থেকে কোনো কনক্লুসিভ এভিডেন্স নেই বা কনক্লুসিভ প্রুফ নেই যে তাদের কেন্দ্রীয় ব্যাংক অর্থাৎ আমেরিকার কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল ব্যাংক তারা ভবিষ্যতে ইন্টারেস্ট রেট বৃদ্ধি করবে না। কারণ 3.4%কে বলা হয় স্টিকি ইনফ্লেশন, অর্থাৎ কিছুতেই তাকে ছাড়ানো যাচ্ছে না, তার হাত ছাড়ানো যাচ্ছে না। আপাতত এই যে সিপিআই ইনফ্লেশন রেজাল্ট এসছে, এর ফলে আমেরিকার বাজার কিন্তু বেশ আশ্বস্ত হয়েছে, বেশ চাঙ্গা হয়েছে। তার ফলে কি ডাউ জোন্স বলুন, বা কি স্ট্যান্ডার্ড অ্যান্ড পুয়ার বলুন, বা কি ন্যাসড্যাক বলুন, এই প্রত্যেকটাই কিন্তু আজকে পজিটিভে, সন্ধ্যেতে পজিটিভে ট্রেড করছিল। আমাদের ডলারের সঙ্গে টাকা সম্পর্ক আগের দিন যা ছিল আজকেরও তাই স্থিতিশীল, কোনো পরিবর্তন হয়নি। $95.38 ট্রেড করছিল প্রতি ইউনাইটেড স্টেটস ডলার। অন্যদিকে খুব ইন্টারেস্টিং, আজকের ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টার্সরা 1,000 কোটি টাকার ওপর শেয়ার বিক্রি করে দিয়ে চলে গেছে। কিন্তু মজার কথা হলো, আজকের 12 আগস্ট এখনো অবধি টোটাল এফআইআইসরা কিন্তু নেট বায়াস হিসেবে বসে আছে, অর্থাৎ বিগত 6 মাস বা 7 মাস ধরে যে লাগাতার এফআইআই বিক্রি চলছিল, তার এগেনস্টে ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টার্সরা 12 আগস্ট অবধি ভারতীয় শেয়ার বাজারে মোট 4,118 কোটি টাকার শেয়ার কিনেছে, অর্থাৎ নেট বায়ার বলা যেতে পারে। সেটা ডেফিনেটলি একটা ভারতবর্ষের শেয়ার বাজারের জন্য আশার কথা বটে। এবার চলে আসি দুটো কোম্পানির রেজাল্ট আলোচনা, যেটা না করলেই নয়, কারণ এই খারাপ বাজারেও কিন্তু এই দুটি কোম্পানি আমাদের মুখে হাসি ফোটাতে পেরেছে বলা যেতে পারে। একটা হচ্ছে ভারতবর্ষের সবচেয়ে বড় ডিফেন্স কোম্পানি হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেড, সমস্ত প্যারামিটারসে মার্কেট এক্সপেকটেশনকে বিট করেছে, হারিয়ে দিয়েছে। কিরকম? এটা একটা লার্জ ক্যাপ কোম্পানি, 3,34,637 কোটি টাকার কোম্পানি, অর্থাৎ খুব বড় কোম্পানি। স্টক পি রিজনেবল, অর্থাৎ এটা যেহেতু গ্রোথ কোম্পানি, এর স্টক প্রাইস টু আর্নিংস পার শেয়ার 35.5। রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড দেখুন খুব ভালো, 32। রিটার্ন অন ইকুইটি 24, রিজনেবল মানে বেশ ভালো। এছাড়া রিটার্ন অন ইনভেস্টেড ক্যাপিটাল একটু ইমপ্রুভ করলে বেটার হয়, 11.3। এর যেটা ফ্রি পজিটিভ ক্যাশ ফ্লো, যেটা আমরা প্রত্যাশা করি একটা কোম্পানি থেকে, বিগত 5 বছর ধরে এই ফ্রি পজিটিভ ক্যাশ ফ্লো আছে? এই প্রশ্নটা করতে হবে, উত্তর হচ্ছে ডেফিনেটলি আছে, শুধু নেই, শুধু আছে বলে কম বলা হয়। দুর্দান্ত এর ফ্রি পজিটিভ ক্যাশ ফ্লো, বিগত 5 বছরে 42,532 কোটি টাকার ফ্রি পজিটিভ ক্যাশ ফ্লো রয়েছে। কেবলমাত্র এই বছরে ফ্রি পজিটিভ ক্যাশ ফ্লো অর্থাৎ ট্রেলিং 8,438 কোটি টাকা। এছাড়া প্রাইস আর্নিংস গ্রোথের রেশিওর দিক থেকে এটা একটু চড়া দামে বিক্রি হচ্ছে, 2.23। এছাড়া প্রাইস টু বুক ভ্যালু বেশ খানিকটা চড়া, 8.14। তবে এর ইন্ট্রিনসিক ভ্যালু হচ্ছে 2,087 টাকা প্রতি শেয়ার, যেখানে বর্তমানে হিন্দুস্তান এরোনটিক্স ট্রেড করছে প্রায় 5,000 টাকার কাছাকাছি, অর্থাৎ 4,995 টাকা প্রতি শেয়ার। আজকে প্রায় 2.25% বৃদ্ধি পেয়েছে। তবে
কোম্পানিটার ক্ষেত্রে যদি কোনো কিছু এখনো আমাদের আশঙ্কা তৈরি করতে পারে, সেটা হচ্ছে বিগত 3 বছরে এর সেলস প্র্যাকটিক্যালি কোনো বৃদ্ধি হয়নি, মাত্র 7%। এত বড় কোম্পানি, এ হাই গ্রোথ কোম্পানি, অথচ এর সেলসে কোনো উন্নতি হয়নি বিগত 3 বছর, বিগত 5 বছর, বিগত 10 বছর। এই 7 থেকে 8% হারেই এর সেলস বৃদ্ধি হচ্ছে, অর্থাৎ মারাত্মক আশাব্যঞ্জক কিছু নয়। কিন্তু কোম্পানির প্রফিট গ্রোথ এটা ডেফিনেটলি ইমপ্রুভ করেছে। বিগত 3 বছরে 16%, বিগত 5 বছরে 23%, সার্বিকভাবে বিগত 10 বছরে 16%। যেটা রিজনেবল, আউটস্ট্যান্ডিং ডেফিনেটলি নয়, কিন্তু রিজনেবল এইটা বলা যেতে পারে। এইবার এর জুন টু জুন কোয়ার্টার একটু তুলনা করে নিই, অর্থাৎ জুন 2025 সালে এই কোম্পানির 1384 কোটি টাকার প্রফিট ছিল এবং এর বিক্রি বাটা বা রেভিনিউ ছিল 4819 কোটি টাকা। এইবার রেভিনিউ বেড়েছে, উত্তর হচ্ছে ডেফিনেটলি বেড়েছে, প্রায় 700 কোটি টাকা রেভিনিউ বেড়েছে, বেড়ে দাঁড়িয়ে 5515 কোটি টাকা হয়েছে, যেটা ডেফিনেটলি কোম্পানির পক্ষে ভালো। প্রফিট বৃদ্ধি হয়েছে, ডেফিনেটলি প্রফিট বৃদ্ধি হয়েছে। 1384 কোটি টাকা ছিল, সেটা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে 1590 কোটি টাকা। সবচেয়ে ইন্টারেস্টিং যে অপারেটিং প্রফিট মার্জিন, যেটা জুন 2025 ছিল 27%, সেটা জুন 2026 বৃদ্ধি হয়ে দাঁড়িয়েছে 28%। এবার অপারেটিং প্রফিট মার্জিনের সঙ্গে সঙ্গে আরেকটা কথা বলে নেওয়ার প্রয়োজন রয়েছে, যে ট্র্যাডিশনালি ডিফেন্স কোম্পানিগুলোর ক্ষেত্রে, বিশেষত যদি হিন্দুস্তান এরোনটিক্সের কথা বলেন, জুন কোয়ার্টার, যে 4টে কোয়ার্টার আছে তার মধ্যে জুন কোয়ার্টার হচ্ছে সবসময় ট্র্যাডিশনালি সবচেয়ে বেশি দুর্বল থাকে। সেখানেও কিন্তু 1590 কোটি টাকা প্রফিট করে দেখা বেশ প্রশংসনীয়। চলে আসি এর শেয়ার হোল্ডিং। সরকারি কোম্পানি, সরকারের কাছে সর্বাধিক শেয়ার রয়েছে, 71.64%। এফআইআইস মার্চ কোয়ার্টার থেকে জুন কোয়ার্টার অবধি এরা প্রায় 1% অংশীদারিত্ব কমিয়ে দিয়েছে। চিন্তার বিষয়, কিছুটা মারাত্মক না। কিন্তু উল্টো দিকে ডিআইআইস বা ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টার্সরা তারা প্রায় 10.5% তাদের হোল্ডিং ছিল, সেটা প্রায় 12% হোল্ডিং নিয়ে গেছে, প্রায় 1.5% তারা স্টেক বাড়িয়েছে হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেডে। সুতরাং এই ডিফারেন্সটা রয়েছে। আর মানে রিটেলার্সদের হাতে মাত্র 7% সেটা রয়েছে, অর্থাৎ সেটা নিয়ে মারাত্মক ওয়ারিড হবার মতন কিছু নেই। কিন্তু হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেডের রেজাল্ট সেটা বিনিয়োগকারীদের খুশি করেছে, এটা বলা যেতে পারে। 2 নম্বর কোম্পানি, যেটা আপনারা টাটা মোটরস কমার্শিয়াল ভেহিকেলস নামে জানেন, বা এটা মানে অধুনা সেটা টাটা মোটরস লিমিটেড, অর্থাৎ টাটা মোটরস অটোর মূল কোম্পানি টাটা মোটরস লিমিটেড। এর সঙ্গে টাটা মোটরস প্যাসেঞ্জার ভেহিকেলসও রয়েছে। সেইটা টাটা মোটরস প্যাসেঞ্জার ভেহিকেলস, ল্যান্ড রোভার, জাগুয়ার, ইলেকট্রিক টাটা মোটরস প্যাসেঞ্জার ইলেকট্রিক ভেহিকেলস, এগুলোকে কেটার করে। টাটা মোটরস মূলত কিন্তু কনজিউমার ভেহিকেলস, ট্রাকস, এইগুলোতে কিন্তু ভারতবর্ষে 1 নম্বর কোম্পানি টাটা মোটরস লিমিটেড। 1,66,449 কোটি টাকার কোম্পানি ডিমার্জার হওয়ার পর স্বাভাবিকভাবে তার মার্কেট ক্যাপিটাল কিছুটা কমেছে। স্টক পি রিজনেবল, আহামরি কিছু নয়, 22.7, কিন্তু রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড বেশ ভালো, 35.9। রিটার্ন অন ইকুইটি খুব ভালো, 34। রিটার্ন অন ইনভেস্টেড ক্যাপিটাল খুবই ভালো, 35। এর রিটার্ন, এবার ফ্রি পজিটিভ ক্যাশ ফ্লো কথা যদি বলেন, এই বছর 12,878 কোটি টাকার কিন্তু তাদের ফ্রি পজিটিভ ক্যাশ ফ্লো রয়েছে, অর্থাৎ এই কোম্পানিটা কিন্তু ক্যাশ ক্রাঞ্চে ভোগে না, এবং এইটা কিন্তু এই কোম্পানির পক্ষে দারুণ পজিটিভ। এবার এর যদি খেয়াল করে দেখেন যে রিটার্ন অন অ্যাসেট রিজনেবল, 7.98। অ্যাসেট টার্ন ওভার দুর্দান্ত, যে কারণে এই কোম্পানিটার সম্বন্ধে বিশেষজ্ঞরা মাঝে মাঝে বেশ উৎসাহিত হয়ে ওঠেন। 1.69। সাধারণত যে কোনো কোম্পানির অ্যাসেট টার্ন ওভার 1-এর ওপর হলেই সেটাকে বেশ ভালো কোম্পানি বলা হয়। সেক্ষেত্রে টাটা মোটরস লিমিটেডের কিন্তু 1.69। একটু রেজাল্টের ক্ষেত্রে চলে আসি। জুন টু জুন অ্যানালিসিস। জুন 2026 রেজাল্ট বেরিয়েছে। জুন 2025 তাদের প্রফিট ছিল 1,397 কোটি টাকা। এই সমস্ত তথ্য যেগুলো বলছি সেগুলো নেওয়া বা ডেটা screeners.in থেকে, এবং মনে রাখবেন যে ডেটাটা দিচ্ছি এটা হচ্ছে প্রি মাইনরিটি প্রফিট। এই প্রফিট যেটা 1,397 কোটি টাকা ছিল, বা প্রায় 1400 কোটি টাকা ছিল জুন 2024, সেটা বিপুল বৃদ্ধি হয়েছে, 50% উপর বৃদ্ধি হয়ে দাঁড়িয়েছে এই জুন কোয়ার্টারে 2,556 কোটি টাকা। দেখুন, রেভিনিউ দারুণ বেড়েছে, 324 কোটি টাকা তার রেভিনিউ ছিল, সেটা বেড়ে দাঁড়িয়েছে 20,667 কোটি টাকা, প্রায় 3,000 কোটি টাকার উপর কেবল সেলস বৃদ্ধি হয়েছে। এছাড়া অপারেটিং প্রফিট বৃদ্ধি হয়েছে 2,076 কোটি টাকা
টাকা থেকে 3,272 কোটি টাকা, এবং এর অপারেটিং প্রফিট মার্জিন দারুণ বৃদ্ধি পেয়েছে। 12% ছিল, সেটা 1 লাখে বৃদ্ধি হয়েছে 16%। এখানেও সমস্ত প্যারামিটার্সের টাটা মোটরস লিমিটেড তারা কিন্তু এক্সপেকটেশনসকে বিট করেছে। এবার ট্যাক্স কম্পোনেন্ট 17% ছিল জুন 2025-এ, সেটা কমে দাঁড়িয়েছে কিন্তু 14%। অর্থাৎ ওভারঅল টাটা মোটরস লিমিটেড তারা বিনিয়োগকারীদের বেশ খুশি করেছে। এবার শেয়ার হোল্ডিংটা দেখে নিই। শেয়ার হোল্ডিং এর ক্ষেত্রে কিছুটা এফআইআই হোল্ডিং কমেছে, 19%-এর ওপর ছিল মার্চ 2026-এ, সেটা কমে দাঁড়িয়েছে 18.5%-এর কাছে। কিন্তু আবার ডিআইআইসরা তারা কিন্তু স্টেক ইনক্রিজ করেছে, 17.5% ছিল মার্চ কোয়ার্টারে, সেটা বৃদ্ধি হয়ে দাঁড়িয়েছে 18.19%। বিনিয়োগকারী মানে রিটেল ইনভেস্টারদের হাতে মাত্র 20.34% কিন্তু শেয়ার্স রয়েছে। এবার একটা টেনশনের কারণ আজকের ওভারঅল টাটা গ্রুপের মনের অবস্থা খুব একটা ভালো ছিল না। এন চন্দ্রশেখরন তিনি কিন্তু রিজাইন করেছেন, এবং তার ফলে অধিকাংশ টাটা শেয়ার্সে কিন্তু আজকে আমরা একটা নেগেটিভ মুভমেন্ট দেখতে পেয়েছি। সেক্ষেত্রে যদিও টাটা মোটরস কনজিউমার ভেহিকেলস এক্সেপশন, এছাড়া টাটা স্টিল, টাইটান, টাটা কনজিউমার্স, টাটা কনসালটেন্সি সার্ভিসেস প্রত্যেকেরই কিন্তু আজকের ভালো পতন হয়েছে। তবে আপাতত একটু খেয়াল রাখতে হবে যে দেখুন, মার্কেট যদিও আজকের ইউনাইটেড স্টেটসের মার্কেট ভালো বৃদ্ধি পেয়েছে, কিন্তু সতর্কতা অবলম্বন করা কাম্য। কারণ এই সিপিআই ইনফ্লেশন ইউনাইটেড স্টেটসে এটা খুব ছোট একটি ঘটনা, অর্থাৎ এটা দিয়ে গোটা বিশ্ববাজারকে নাড়ানো সম্ভব না, কিন্তু যেটা বিশ্ববাজারকে নাড়াতে পারে সেটা কিন্তু তেলের দাম। তেলের দাম এখনো একই জায়গায় স্টেডি ধরে বসে রয়েছে, যেটা এখনো আমাদের চিন্তা বৃদ্ধি করে চলেছে। এইটা আমরা অস্বীকার করতে পারি না। ভারতবর্ষের দেখুন, একদিকে বন্ড ইল্ড সেটা 6.78%, 10 ইয়ার্স বন্ড ইল্ড, সেখানে ইউনাইটেড স্টেটসে কিন্তু মানে অ্যাকচুয়াল যদি বলেন বন্ড ইল্ড সেটা কিন্তু 4.66%। এই পার্থক্যটা কিন্তু সবসময় থেকে যাচ্ছে, এটাও কিন্তু আমাদের চিন্তার বিষয় ডেফিনেটলি। ডিফেন্স কোম্পানিগুলো আজকের থ্যাঙ্কস টু হিন্দুস্তান এরোনটিক্স তার মুভমেন্টের কারণে বেশ ভালো উত্থান দেখেছে। এছাড়া বেশ কয়েকটা কোম্পানি আজকে ভালো পারফরমেন্স করেছে, সবগুলো না, আজকে মিশ্র ছিল ডিফেন্স, কিন্তু তার সত্ত্বেও হিন্দুস্তান এরোনটিক্সের পারফরমেন্সের দৌলতে নিফটি ইন্ডিয়া ডিফেন্স আজকে 0.7% উত্থান দেখেছে। এছাড়া যে কোম্পানিগুলো মোটামুটি ভালো পারফরমেন্স করেছে তার মধ্যে ভারত ডাইনামিক্স লিমিটেড প্রায় 2.5%-এর কাছাকাছি উত্থান, ডেটা প্যাটার্স 2.26% কাছে উত্থান। এছাড়া এমটিআর টেকনোলজিস প্রায় 3.17% উত্থান। মিশ্র ধাতু নিগম ভালো ফল করতে পারেনি, মানে ভালো আজকের উত্থান দেখতে পারেনি, 4.5% পতন। সায়েন্ট ডিএমএন প্রায় 3.5% পতন। যাই হোক, এখানে শেষ করলাম। স্ট্যান্ডার্ড ডিসক্লোজার যে কোম্পানিজগুলোকে নিয়ে আলোচনা করলাম, হতে পারে তার মধ্যে কয়েকটা কোম্পানিতে আমার বা আমার পরিবারের ভেস্টেড ইন্টারেস্ট থাকলেও থাকতে পারে। ভবিষ্যতে যদি নতুন করে কিনি বা বিনিয়োগ করি, আগাম বিজ্ঞপ্তি দিয়ে কিনতে বা বিক্রি করতে পারবো না। স্ট্যান্ডার্ড ডিসক্লেমার, এটা কেবলমাত্র একটা এডুকেশন চ্যানেল। বাঙালি বিনিয়োগকারীদের ইনভেস্টমেন্ট বৃদ্ধির জন্য এখানে কোনো ধরনের কোনো শেয়ারে বাই সেল রিকমেন্ডেশন, সাজেশন, অ্যাডভাইস এমনকি ইনফ্লুয়েন্স করার প্রচেষ্টা নেই। আমার কথা শুনে যদি কোনো শেয়ার বা কোনো অ্যাসেটে বাই সেল সিদ্ধান্ত নেন, ক্ষতির মুখোমুখি হতে পারেন। সুতরাং সবসময় একজন সেবি রেজিস্টার্ড ইনভেস্টমেন্ট অ্যাডভাইজারের পরামর্শ নেওয়ার চেষ্টা করবেন বা নিজের ডিউ ডিলিজেন্স করবেন, সেক্ষেত্রে আপনারা উপকৃত হলেও হতে পারেন। সবশেষে যেটা বলি, যদি এই ধরনের এপিসোড আপনাদের ভালো লাগে প্লিজ একটা লাইক দেবেন, প্লিজ সাবস্ক্রাইব করবেন, এবং যদি সত্যি মনে হয় আমার বাঙালি ভাই বোনদের জীবনে একটুখানি ভ্যালু অ্যাড করতে পেরেছি, প্লিজ নিজে গ্রুপে শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন। আজকের জন্য নমস্কার।